আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার পর থেকে ঝড়ের গতিতে একের পর এক কার্যক্রম সারছেন। আজকে সারা দিন তার প্যাক প্রোগ্রাম ছিল। প্রথমে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা 1-to-1 মিটিং ছিল, রুদ্ধদ্বার বৈঠক। সেখানে আর কেউ ছিলেন না, শুধু দুজনে মিলে প্রায় 22 মিনিট মতো কথা হয়েছে। এরপর একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়। এখন বন্ধ দরজায় পেছনে কি হয়েছে সেটা কখনো কেউ জানতে পারবে না। জানতে পারা যাবে, যেমন বলেছি, যে যখন ফাইলপত্র মুভ করার ব্যাপার হবে, যখন সেক্রেটারিদের বলবেন, ডিরেক্টরদের বলবেন, তখন সেখান থেকে যদি কিছু আঁচ পাওয়া যায়, তাও বেশ কয়েকদিন বাদে হয়তো দু চারটে কথা হয়তো পাওয়া গেলেও যেতে পারে। সুতরাং ওই বন্ধ ঘরে কি কথা হয়েছিল সে বিষয়ে কেউ জানে না। আর যদি কেউ বলে যে আমি জানি, তাহলে পরে সে ডাহা মিথ্যে কথা বলবে। এরপর জয়েন্ট প্রেস কনফারেন্স যেটা হয়, সেখানে নানান ধরনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। সমস্তটাই হাসি মুখে। ঘন্টাখানেকের প্রেস জয়েন্ট স্টেটমেন্ট উনি পাঠ করেছেন। সেখানে ইন্দো প্যাসিফিক বিষয়টিতে উত্থাপন হয়েছে, বিশ্বের রাজনৈতিক সংকট এবং মৌলবাদী শক্তির যে উত্থান এবং অস্থিরতা, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সহ্য করে ভারত রাশিয়ার প্রতি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য তিনি নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বলেন, আমি তার প্রতি কৃতজ্ঞ এবং ভারতবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। ভারতবাসী চিরকালই রাশিয়ার বন্ধু, এবং যেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, তাই বাংলাদেশের সঙ্গে ভারতের একটা আত্মিক সম্পর্ক আছে। এবং যেহেতু সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, তাই আমাদেরও কিছুটা দায়িত্ব এসে বর্তায় যে বাংলাদেশকে স্থিতিশীল করার ব্যাপারে। এটা উনি জয়েন্ট স্টেটমেন্টে বলেছেন। এখন একটা কথা হয়, তাকে প্রশ্ন করা হয় যে এই যে আপনাদের 45 মিনিট গাড়িতে আলোচনা হলো, কি নিয়ে এত আলোচনা করলেন 45 মিনিট? তখন উনি হাসতে হাসতে বলেন যে দেখুন, পুরনো বন্ধু, আপনারাও যখন পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে আপনাদের দেখা হয়, তখন আপনারা কি একটা বিষয়ের ওপরে আপনারা কথা বলেন? বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রসঙ্গ ঘুরে আসে, তার মধ্যে অনেক হালকা বিষয় থাকে, অনেক গম্ভীর বিষয় থাকে। আমরা দুজনে একটা একান্ত মুহূর্ত কাটিয়েছি, যেখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। আমরা চাইনি আমাদেরকে কেউ ডিস্টার্ব করুক। তো সেক্ষেত্রে এতটা সময় চলে গিয়েছে, আমরা দুজনেও খেয়াল করিনি বলে উনি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন। উনি বলেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা সাংস্কৃতিক বিনিময় আছে। সাংস্কৃতিক বিনিময় কিরাম? যেমন সিনেমার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। রাশিয়াতে আমার দেশে একটা হিন্দি সিনেমার গান আছে, মেরা জুতা হ্যায় জাপানি এ দিল হ্যায় হিন্দুস্তানি। গানটা তিনি ভাঙা ভাঙা অক্ষরে সুর ছাড়া একটু গেয়ে শোনান। তিনি বলেন এই গান আমাদেরকে আরো কাছে টেনে এনেছে। এখন যে প্রসঙ্গটা উনি বলেছেন যে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার জন্য ভারত, রাশিয়া, বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করবে, এই কথাটা কিন্তু উনি বলেছেন জয়েন্ট স্টেটমেন্টে। ভারত, রাশিয়া, বাংলাদেশকে নিয়ে এতে নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে। উনি চীনের প্রসঙ্গ কিন্তু এখানে তোলেন। এরপরে যেটা
ঠিক আছে, 6:30 থেকে 10-12 মিনিটের একটা সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে। এখন তো অনেক, আমি দেরি করে করে, আমি তো আজকে কোর্ট ছিল, আমি বলেছিলাম আজকে কোর্ট ছিল, তো আমার ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আমি জয়েন্ট স্টেটমেন্টে কিছুটা শুনেছি, কিছুটা শুনিনি, অনেক কিছু আমার মিস হয়ে যেতে পারে, পরে আমি এগুলো বলবো এবং আপনারা সমস্ত কাগজ মারফত জানতেও পেরে যাবেন আমি বলার আগেই যে কি হয়েছে না হয়েছে, যদি উল্টোপাল্টা বক্তব্য না থাকে। এই জয়েন্ট স্টেটমেন্টে উনি যেটা বললেন যে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে নিয়ে কাজ করবে নিরাপত্তার দিক দিয়ে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ যেটা এসছে, তো শেখ হাসিনার সঙ্গে যখন দেখা হবে তখন কি এই কথাটা হবে না? এই কথাটা নিশ্চিতভাবে হবে। এবার আমি একটুখানি বলে দিই যে এই শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিট করার আগে তিনি কিছু উপহার সামগ্রী দু দেশের সিকিউরিটি পাস নিয়ে রেখে দিয়েছেন। সেই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নদী, নৌকা এবং সবুজ ধান ক্ষেতের একটা তৈলচিত্র, আর বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, যেটার ইংলিশ ভার্সন তাকে দেওয়া হচ্ছে। এছাড়া আছে বাংলাদেশের বিখ্যাত নকশি কাঁথা এবং 2টি জামদানি শাড়ি, 2টি বা 1টি এরকম হতে পারে, নাম সংখ্যাটা গন্ডগোল করে ফেলতে পারি। এইগুলো দেওয়া হচ্ছে, মানে এগুলো সবুজ সংকেত পাওয়া গেছে। আর সঙ্গে থাকছে গোপন 5-6 পৃষ্ঠার একটা কালো ফাইলে লেখা তার নিজস্ব কিছু বক্তব্য বাংলাদেশ নিয়ে রাশিয়াকে জানানো, যেটা ভারতবর্ষ সঙ্গে আলোচনা করেই হয়েছে। এর বাইরে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই, কারণ এখনো মিটিংটা হয়নি। যেটা 6:30টার সময় হবে, যখন আমি ছাড়বো তখন মিটিংটা শুরু হবে। মিটিংটার পরে কি অবস্থা গিয়ে পৌঁছায়, কোথায় মিটিংটা গিয়ে দাঁড়ায়, তার খবরটা নিশ্চয়ই আমি আগামীকাল পেয়ে যাব, কারণ ওখানে থাকবেন আমাদের এনএসএ অজিত দোভাল। তিনি আসলে সমস্ত কিছুর পথ প্রদর্শক, তিনি সমস্ত কিছু করেন। তারপরে উনি ওখান থেকে বেরিয়ে সোজা প্লেনে উঠবেন, উঠে বেরিয়ে চলে যাবেন। ফলে বাংলাদেশ ইস্যুটা আমার যদ্দূর মনে হয়, ওই যে দুজনের মধ্যে বৈঠকটা একান্তে হয়েছে, সেখানে বাংলাদেশ ইস্যুটা, যেটা আমি বলেছিলাম, এটা থাকছে এবং গভীরভাবে থাকছে। নইলে উনি বলতেন না যে এই মুক্তিযুদ্ধের কথা বলতেন না, এই বঙ্গোপসাগর কি বলে এই সমুদ্রের নিরাপত্তার কথা উনি বলতেন না, ইন্দো প্যাসিফিকের নিরাপত্তার কথা বলতেন না বাংলাদেশকে নিয়ে। নিশ্চয়ই বাংলাদেশের কথা ওই ভেতরে হয়েছে। সে কথাগুলো আস্তে 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 জানা যাবে, এখনই হয়তো দুম করে জানা যাবে না। তবে শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে, একদিন হয়তো আমার সময় লাগবে, একদিন বাদে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে কিছুটা অন্তত জানাবার চেষ্টা করব, যতটা পারবো ততটা জানাবো। মানে আমার পক্ষে যতটুকু জানা সম্ভব আমি জানবো, জেনে তারপর আমি আপনাদের বলবো। আমি ভিডিও আর লম্বা করব না, কারণ এই ভিডিও লম্বা করলে ধৈর্যচ্যুতি ঘটে এবং একই খবর বারবার বলে লাভ নেই, লোকের মানে টাইম নষ্ট করা হয়। বাংলাদেশ যে স্বাধীন হলো, এর পেছনে একক ধর্মীয় সম্প্রদায় হিসাবে হিন্দুদের অবদান সবচেয়ে বেশি, হিন্দুদের ত্যাগ সবচেয়ে বেশি, এবং হিন্দুদের আপনার যে দুর্ভোগ মুক্তিযুদ্ধ চলাকালীন, সেটাও সবচেয়ে বেশি। এবং এই যে দুর্ভোগ দিয়ে কিন্তু আপনি বুঝতে পারেন যে হিন্দুদের অবদানটা কিভাবে বাংলাদেশ সৃষ্টিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আমরা তো জানি মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের সামরিক বাহিনীগুলো হিন্দু পেলেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে। মুসলমান পেলে হয়তো জিজ্ঞেস করেছে যে তুমি কি মালাউন না মুসলিম,
কিন্তু হিন্দু পেলে তো আর সেটা জিজ্ঞেস করে নাই, সাথে সাথে কিন্তু মেরে ফেলেছে না? তাহলে দেখেন, যেই রাষ্ট্রটা হিন্দুরা আপনার স্বাধীন করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখলো, সেই দেশে হিন্দুরা আবার সবচেয়ে বেশি কিন্তু দুর্ভোগ সয়েছে। সেই আমরা যদি 1972 বা 70 সালের হিন্দুদের হিসাব দেখি তুলনামূলক, সেই হিসাবে আজকে বাংলাদেশে কত হিন্দু আছে। চরম ত্যাগ তিতিক্ষা আপনার মেনে নিয়ে একটা রাষ্ট্র স্বাধীন করার পরেও ক্রমাগত সেই রাষ্ট্র থেকে যদি একটা ধর্মীয় সম্প্রদায়কে অন্য দেশে চলে যেতে হয়, সেটা একটা বড় অনাচার এবং অন্যায় না? এখন আপনার মনে আবার একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে তো জামাত শিবির মৌলবাদীরাই সঠিক, যে হিন্দুরা স্বাধীন করে দিয়েছে সেই দেশে, সেই দেশ তো তাহলে আমার জন্য ভালো না। না, হিন্দুরা স্বাধীন করে দিয়েছে জিনিসটা আসলে পুরোপুরি হিন্দুরা স্বাধীন করে দিয়েছে তা না। সেখানে হিন্দুদের অবদানটা ধর্মীয় সম্প্রদায় হিসাবে, অর্থাৎ একজন মুসলমানের মাথা পিছু যা অবদান, একজন হিন্দুর মাথা পিছু অবদান তার চেয়ে বেশি। কিন্তু এখানে আপনি মৌলবাদীদের কাছে যদি চলে যান যে না তাহলে তো হিন্দুরা স্বাধীন করে দিয়েছে এই দেশ তো নিশ্চয় আমার জন্য ভালো না, না, জিনিসটা তা না। হিন্দুরা স্বাধীন করে দিয়েছে এটা বলুন বা যেভাবে বলুন, বাংলাদেশ স্বাধীন হওয়াতে আপনি কি লাভ পেয়েছেন, সেই লাভটার জন্য আপনাকে পাকিস্তানের দিকে তাকাতে হবে। দেখুন, পাকিস্তান যখন ভেঙে যায়, অর্থাৎ পাকিস্তান তৈরি হয় ভারত ভেঙে, এখানে ইতিহাস অনেক ধরনের বের করে। কেউ বলে, মানে একটা বেশ বড় জনমত হলো যে জিন্নার এখানে যত না অবদান, তার চেয়ে ভারতের হিন্দু নেতাদের অবদান সবচেয়ে বেশি ভারত ভাগের পেছনে। সেই তর্ক আছে, সেই তর্কে যাওয়াও ঠিক না। জিন্না সম্পর্কে সবচেয়ে বিখ্যাত একটা বই লিখেছে, জিন্না সম্পর্কে তো বইয়ের কোনো অভাব নাই, সবচেয়ে বিখ্যাত মানে সাম্প্রতিককালে সেই বইটা লিখেছিল ভারতের এক পররাষ্ট্রমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীর সময়, বিজেপি গভর্নমেন্টের, যশবন্ত সিং নামে একজন। হ্যাঁ, বইটার নামই জিন্না। ওই বই বাংলা ভাষায় অনুবাদ আছে, আমি দেখেছি, আমি আধা আধি পড়েছি, কারণ যশবন্ত সিং এর বই পড়ে তো আর আমি শিক্ষিত হইনি। আমরা ওইসব তর্কে আমাদের আসলে যাওয়ার দরকার নাই। যে কিন্তু একটা জিনিস আপনি দেখেন, জিন্না লোকটার আপনার রাজনৈতিক অদূরদর্শিতা বলেন বা তার বোকামি বলেন, সেটা আপনাকে কিন্তু খুব বর্তমান রাজনৈতিক বাস্তবতা দিয়েই আপনি বিচার করতে পারবেন। সেই ক্ষেত্রে আবুল কালাম আজাদ, ওই যে মৌলানা, এদের যে প্রজ্ঞা তার তুলনায় তো আসলে জিন্নাকে আপনার শিশু মনে হবে। আপনি চিন্তা করুন, জিন্না যে রাষ্ট্রটা স্বাধীন করে দিল পাকিস্তান, সেই রাষ্ট্রে ধর্মীয় সম্প্রদায় হিসাবে এই জিন্না যে ইসলামের যেই সম্প্রদায়টাকে অনুসরণ করে, অর্থাৎ শিয়া, সেই শিয়ারা পাকিস্তানে কিন্তু একেবারে বেহাল মানে দশা তাদের। গড়ে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে পাকিস্তানে সবচেয়ে বেশি খুন হয় কিন্তু শিয়ারা, তখনও সব সময়, এবং শিয়ারা ক্রমাগত খুন হয়েই আসে। জিন্না যেই লোক পাকিস্তান রাষ্ট্রটা সৃষ্টি করলো, তার সেই রাষ্ট্রের অর্ধেক তো ভেঙেই গেল, কিন্তু বাকি অর্ধেকে সে যে সম্প্রদায় থেকে এসে, সেই সম্প্রদায়ের মানুষ যদি প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে সবচেয়ে বেশি খুন হয়, তাহলে আপনি আজকে তাহলে কি এটাকে জিন্নার অদূরদর্শিতা বা বোকামি বলবেন না? জিন্না এই বোকামিটা কেন করতে পারলো? কারণ হলো, জিন্না ছিল একজন নাস্তিক এবং তার রাজনৈতিক ক্ষমতার লোভ ছিল। হ্যাঁ, মুসলমানের স্বার্থ রক্ষার জন্য তার সৎ চিন্তা ছিল না সেটাও বলা যাবে না। সৎ চিন্তা থাকা আর প্রজ্ঞা থাকা দুটো এক জিনিস না। জিন্নার সৎ চিন্তা থাকতে পারে, ভালো চিন্তা থাকতে পারে, জিন্নার কিন্তু কোনো প্রজ্ঞা ছিল না বলে সে এমন একটা রাষ্ট্র বানালো, সেখানে তার নিজের সম্প্রদায়ের মানুষগুলোকে প্রতি সপ্তাহে, প্রতি মাসে ওই দেশের অন্য সম্প্রদায়, অর্থাৎ সুন্নি সম্প্রদায়রা সবচেয়ে বেশি খুন করে। সেই খুনাখুনি ছাড়াও আপনি দেখেন, আমরা যদি বাংলাদেশ যদি আজকে আমরা স্বাধীন না হতাম,
তাহলে কি হতো? পাকিস্তানের আপনি চিন্তা করে দেখেন তো, সেই 1980-র দশক থেকে বা আরো আগে থেকে কিভাবে বোমাবাজি, কিভাবে সেখানে আপনার প্রতিদিন গড়ে কত বোমা 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 ফুটে, কত মানুষ মারা যায়, হ্যাঁ, প্রতি সপ্তাহে, মাসে। হ্যাঁ, আপনি সেটা চিন্তা করবেন না? সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা মুক্তি পেয়েছি না? তারপরে যে অর্থনৈতিক উন্নতিটা আমাদের হয়তো একটু দেরিতে এসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ম্যাজিক দেখালেন এই 2009 সাল থেকে, যেই অর্থনৈতিক উন্নতি বাংলাদেশের হয়েছিল, যেভাবে বাংলাদেশ সব দিক থেকে, বাংলাদেশ আগেও পাকিস্তান থেকে উন্নতির দিকে যাচ্ছিল, সেটা কি আমরা পেতাম? না, পেতাম না। তাহলে দেখেন কত ধরনের লাভ আমরা কিন্তু পাকিস্তান থেকে বের হয়ে আসার ফলে পেয়েছি। হ্যাঁ, এরপরে তো আপনার বলার সুযোগ নাই যে হিন্দুরা যে রাষ্ট্রটা স্বাধীন করে দিল, সেটা আমার জন্য ভালো হয় নাই। আপনার জন্য ভালো হয়েছে, কিন্তু জঙ্গিবাদে আক্রান্ত আপনি সেটা হয়তো খতিয়ে দেখার মতো, চিন্তা করার মতো সামর্থ্য আপনি অর্জন করেননি। যাই হোক, যে কথায় আসছিলাম, যে এইভাবে স্বাধীন করে দিয়ে বাংলাদেশটাকে হিন্দুরা সবচেয়ে বড় অবদান রেখে, সেখানে তো হিন্দুরা এত বড়, মানে তারা এই স্যাক্রিফাইস গুলা কেন করেছিল? একমাত্র কারণ ছিল যে তারা একটা শান্তিপূর্ণভাবে তারা জীবন যাপন করবে, এই যেই ভূখণ্ডে নাগরিক তারা, সেই ভূখণ্ডে। সেটা তো আমরা করতে দেইনি। আমরা যেটা করতে না দিলেও, বঙ্গবন্ধুর আমলে একরকম ছিল, জিয়াউর রহমান বিএনপির আমলে হিন্দুদের অবস্থা সবচেয়ে খারাপ ছিল। এটা হিন্দুরা, আমি তথ্য জেনেই বলছি। তারপরে আওয়ামী লীগও কিন্তু হিন্দুদেরকে যে রক্ষা করলে যে আওয়ামী লীগের লাভ, সেই দিকে আওয়ামী লীগ দূরদর্শী চিন্তা কিন্তু করেনি। আওয়ামী লীগ, মৌলবাদীরা যেই লজ্জাগুলো আওয়ামী লীগকে দিতে চায়, সেই লজ্জায় বিভোর হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে আমি নিজে কি এইসব চিন্তা শুরু থেকে করতে পেরেছি না। আসলে 2024-এর জঙ্গি উত্থানের পর আমাদের চিন্তা ভাবনা কিন্তু ব্যাপকভাবে ওলটপালট হয়ে গেছে। আমরা এখন সব সত্যগুলা চিনতে পারছি, যে আসলে এই দেশের শত্রু কারা, এই দেশের মিত্র কারা। দেখেন, বাংলাদেশে একটা মুসলমান বাড়লে একটা পোটেনশিয়াল জঙ্গি বাড়ে। সে জঙ্গি হবে কি হবে না, সে মৌলবী হবে, হুজুর হবে, এইটা মোটামুটি 90% নিশ্চিত। পরিপূর্ণভাবে আপনার বোমা মারা জঙ্গি হবে, এটা প্রায় 50% নিশ্চিত। আর বাংলাদেশে যদি একটা হিন্দু নাগরিক বাড়ে, সে কিন্তু আওয়ামী লীগের একটা ভোটার বাড়ায়। আওয়ামী লীগ কখনো কি এই জিনিসটা চিন্তা করে দেখেছে? হ্যাঁ, আওয়ামী লীগ বলতে পারে যে এইটা চিন্তা করলেও আমরা তো এটা মোকাবেলা করতে পারি না। যেইভাবে জঙ্গিরা আমাদেরকে হিন্দু বলে, আমাদেরকে ভারতের কাছে দেশ বিক্রি বলে, না, সেইটা আসলে ওইটা আবার ওই জায়গায় ফিরে যেতে হবে, যে প্রজ্ঞাটার পরিচয় দিলে, প্রজ্ঞা খরচ করলে, বুদ্ধি বিবেচনা খরচ করলে অপপ্রচারকে মোকাবেলা করা কঠিন কিছু নয়। কিন্তু অপপ্রচার মোকাবেলা করার জন্যই তো আওয়ামী লীগকে কাজ করতে হবে, তাই না? না হলে তো আওয়ামী লীগ শূন্য হয়ে যাবে এই বাংলাদেশে। যাই হোক, আজকে আমার উদ্দেশ্য সেটা না। আমার উদ্দেশ্য হলো যে পিনাকি আর এই গৌতম দাস, এই দুই হিন্দুকে নিয়ে কথা বলা। আমরা কি দেখলাম যে হিন্দুদের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশ সৃষ্টিতে। হিন্দুরা এই দেশে সবচেয়ে বেশি সাফার করছে, তাদের দুর্ভোগ, তাদের ঘরবাড়ি, তাদের নারীরা অরক্ষিত, তাদের ঘর বাড়ি জমি জমা থেকে আমরা তাদেরকে উৎখাত করি। আমরা মনে মনে চাই ওরা যেন ভারতে চলে যায়, তাই না? তাহলে তো হিন্দুদের এই দেশে কোনো ধরনের বিপদের আর অভাব নাই। অর্থাৎ হিন্দুদেরকে বিপদগ্রস্ত করার জন্য, হিন্দুদের ক্ষতিগ্রস্ত করার জন্য, হিন্দুদেরকে নির্যাতন করার জন্য মুসলমানরা যথেষ্ট না? বাংলাদেশি মুসলমানরা। তার উপর যদি আপনার দুইটা হিন্দু এই কাজে যুক্ত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশি হিন্দুগুলা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি বলতে পারেন যে অনেকে বিশ্বাস করে, যেমন বিশেষ করে পিনাকি সম্পর্কে একটা বেশ বড় ধরনের বিশ্বাস আছে যে পিনাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। এইটা একবার বলার পরে কে জানি বলেছিল যে রয়ের কোনো এজেন্ট নাই। আচ্ছা, যাই হোক, মানে সে কোনোভাবে ভারতীয় চর হিসাবে বা ভারতের পক্ষ হয়ে পিনাকি কাজ করছে কিনা, করছে, এই ধরনের একটা বিশ্বাস কিন্তু বাংলাদেশের একটা ব্যাপক জনগোষ্ঠীর মনে আছে। অর্থাৎ পিনাকি ভারতের হয়ে জামাত শিবির জঙ্গিদের পেটে ঢুকে সে এই কাজগুলা করছে। আবার আরেকটা থিওরি, আচ্ছা আগে এইটা নিয়েই একটা কথা বলে নি। দেখেন, যদি ভারত এটা করেও থাকে,
ধরে নিলাম যে ভারতই পিনাকিকে নিয়োগ করেছে বাংলাদেশের এই হিন্দুদের 12টা বাজানোর জন্য, অর্থাৎ ভারত তো আর সরাসরি বাংলাদেশে হিন্দুদের 12টা বাজানোর জন্য করে নাই, বাংলাদেশের মানে একটা জঙ্গিবাদী শাসন প্রতিষ্ঠিত হোক, এইটাই তো মানে পিনাকির যে চেষ্টা, যে বাংলাদেশে পিনাকি গৌতম দুইজনেরই যে চেষ্টা যে বাংলাদেশে জামাত শিবির মৌলবাদীরা ক্ষমতায় আসুক। এইটা যদি তাহলে ভারত যদি নিয়োগ করে থাকে পিনাকিকে, গৌতমকে নিয়োগ করেছে এটা ওইভাবে বলে না, আমি শুনি নাই, গৌতমকে মানুষ চেনেও কম, কিন্তু গৌতম কিন্তু পিনাকির চেয়েও কিন্তু এক কাঠি সরেস আর কি। পিনাকিকে যদি ভারত নিয়োগ করে তাহলে কি জন্য করেছে? পিনাকি যে কাজ করছে সেই জন্য করছে যে বাংলাদেশে মৌলবাদী শাসন কায়েম হোক, অথবা মৌলবাদীদের বিশ্বস্ততা অর্জন করে পিনাকি কাজ করুক। কিন্তু সেখানে আমার প্রশ্ন হলো যে ভারত তাতে কি পাচ্ছে, লাভটা কি পাচ্ছে? সেটা তো আমি কোনো কিছু দেখি না। উপরন্তু আচ্ছা, ভারত কি লাভ পাচ্ছে সেটা ভারত বুঝুক, বা যারা বিশ্বাস করেন যে পিনাকি ভারতের চর তারা বুঝুক। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি ভারত নিয়োগ করেই থাকে, পিনাকি যে এইভাবে বাংলাদেশি হিন্দুদের ক্ষতি করে যাচ্ছে, তাতে ভারত যদি নিয়োগ করে থাকে, কথাগুলো আবার ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই, আমি যেটা বলছি সেটাই বুঝতে হবে। তাহলে ভারত তো এখানে ব্যাপকভাবে বাংলাদেশি হিন্দুদের ক্ষতি করছে। কিন্তু ভারতের কি বাংলাদেশি হিন্দুদের ক্ষতি করা কি ভারতের উদ্দেশ্য? সেটা উদ্দেশ্য না। কিন্তু আমরা যেটা দেখি যে বাংলাদেশি হিন্দুদের কল্যাণ বা তাদের স্বার্থে ভারত কোনো কাজ করে, এই ধরনের জিনিস অন্তত ভারতের কার্যকলাপ থেকে আমরা পাই না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ভারতীয়রা মোর কনসার্ন অ্যাবাউট তাদের যেসব মানে উচ্চাকাঙ্ক্ষা আছে বা তাদের চীন মোকাবেলা ইত্যাদি ক্ষেত্রে তারা অনেক বেশি কনসার্ন। কিন্তু ভারত যদি ওইসব বিষয়ে কনসার্ন হয়ে বাংলাদেশি হিন্দুদের স্বার্থের ব্যাপারে কনসার্ন না হয়, তাহলে ভারত কিন্তু তার ওই স্বার্থগুলো রক্ষা করতে পারবে না। আর এটা মানবিক দিক থেকেও তো ভারতের জন্য এটা প্রাসঙ্গিক হওয়া উচিত যে বাংলাদেশি হিন্দুদের স্বার্থ ভারত রক্ষা করবে, সেই ব্যাপারে আমরা কিন্তু দেখি না। ফলে পিনাকিকে যদি ভারত নিয়োগ করেও থাকে, ভারত কি লাভ পাচ্ছে এটা আমাদের কাছে স্পষ্ট না। কিন্তু ভারত যে সমূহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পিনাকি দিকে দিয়ে, এটা কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পারি। সুতরাং এই ক্ষেত্রে যদি ভারত নিয়োগ করে থাকে পিনাকিকে, সেখানে ভারতের যারা কর্তা ব্যক্তি যারা নিয়োগ করেছে তাদেরও প্রজ্ঞা বুদ্ধি বিবেচনা এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার প্রশ্নের অন্তর্গত, অর্থাৎ তাদের বুদ্ধি বিবেচনা যে খুবই দুর্বল সেটা প্রমাণ করে। যাই হোক, এই তর্কটা আমি এইভাবে সারলাম, কারণ আমরা যেহেতু জানি না সত্য কথা বলতে, কিন্তু আমরা যেটা দেখছি যে পিনাকি, গৌতম দাস এরা বাংলাদেশি হিন্দুদের একেবারে ধ্বংসের শেষ চূড়ায় নেওয়ার জন্য যা যা করা লাগে সেটা করছে। সেটা কি বাংলাদেশের তাদের সব ধরনের পিনাকি নিয়ে আমি আর একটু পরে আরো একটু কথা বলবো। এই গৌতম দাস, আপনি গৌতম দাস দেখেন, ছোট ছোট ভিডিও তৈরি করে 5, 10, 20 হাজার মৌলবাদীরা এই ভিডিওগুলা দেখে। তার এই পিনাকিরও একটাই কথা যে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকারের ভারতের কাছে বিক্রি হয়েছিল, বাংলাদেশটা ভারত শাসন করেছে, ভারতের করদ রাজ্য, এইসব হলো ওদের আপনার ওদের মূল থিওরিটাই এটা। মানে ওদের থিওরি বলেন বা কি বলবো, ওদের উপপাদ্য বলেন, সেটাই হলো যে এই জিনিসটা যে ভারতের কাছে ভারত বাংলাদেশকে করদ রাজ্য হিসাবে ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশের মানুষকে প্রশ্ন করা উচিত যে এই যে একটা মিথ্যা কথা বলে, তার সপক্ষে তো আসলে কোনো যুক্তি প্রমাণ আপনি যদি একটু খোলা মনে দেখেন কিন্তু কোনো কিচ্ছু নেই। কিন্তু এটা বাংলাদেশের মানুষ যেহেতু ব্যাপক হারে আপনার ধর্মান্ধ হয়ে গেছে, তারা যেহেতু পৃথিবীর অন্য কোনো মুসলমানের সাথে চলতে চায় না, তারা নিজস্ব একটা মুসলমানিত্ব তৈরি করেছে যেখানে হিন্দু ঘৃণা হলো তার বেহেশতে যাওয়া, তার ধর্ম রক্ষা এবং তার ধর্ম পালন। এইটার একমাত্র তার প্রকাশ হলো যে হিন্দুদের ঘৃণা করা, ভারতকে ঘৃণা করা, এবং সম্পূর্ণ অকারণে সম্পূর্ণ মিথ্যা অপবাদ সে বিশ্বাস করে বসে আছে। আর যখন দুইজন হিন্দু বলে, এখন তো আরো হিন্দু জড়িত হয়ে গেছে যে এর সাথে জামাত হিন্দুদেরকে এমপি বানাচ্ছে,